ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা তার উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। আরেকটি বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। আজ দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যান রাজনাথ সিং, গিয়ে তিনি এই শোক বইতে এই বিষয়টি উল্লেখ করেন। আসলে ঢাকা দিল্লির দূরত্ব কি আসলে কমছে? না, শারীরিক দূরত্ব যেটা কিলোমিটারে সেটা একই আছে, আর মানসিক দূরত্ব কমার কোনো লক্ষণ এখনো প্রকাশিত হয় নাই। যে উদাহরণগুলি দিয়েছেন আপনি, একটি হচ্ছে রাজনাথ সিং শোক বইতে স্বাক্ষর করেছেন, সেটি হচ্ছে একটি কূটনৈতিক শিষ্টাচার, তিনি সেটা করেছেন। আর এইখানে এসেও জয়শঙ্কর যে হাত মিলিয়েছেন, এটাও একটি কূটনৈতিক শিষ্টাচার, এবং তিনি এগিয়ে গিয়ে হাত মিলিয়েছেন বলে পত্রিকায় এসেছে। এটা আরো বৃহৎ কূটনৈতিক শিষ্টাচার, তিনি সেটা করেছেন। একটি জানাজার আয়োজনে তারা এসেছেন এবং তারা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। এখানে এসে নিশ্চয়ই তারা একে অন্যের প্রতি উষ্মা কিংবা ক্রোধ কিংবা বিরাগ দেখাবেন না, এটাই ভদ্রতা, এবং তারা সেটা করেছেন। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ঠিকই বলেছেন যে এইটা নিয়ে এত কোনো ধরনের আশান্বিত হওয়া অথবা আশা হারানো, এটা কোনো কিছুই ভাবার দরকার নেই। আপনি ধরেন এই দুজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একে অন্যের সাথে দেখা হয়েছে প্ল্যাটফর্মে, রেল লাইনের অথবা বাজারে, তাহলে যেভাবে হাত মিলাতেন ওই একইভাবে আমাদের এখানে এসে দেখা হয়েছে, দেখা হতে তারা হাত মিলিয়েছেন। এটা খবরের জন্য বেশ উপাদেয়। আমরা যারা টেলিভিশনে কাজ করি, সংবাদ হিসেবে এটা বেশ চমৎকার, এটা নিয়ে অনেক আড্ডা দেওয়া যাবে, কথা বলা যাবে, অনেক কিছু স্পেকুলেট করা যাবে। কিন্তু আসলে বৃহৎ রাষ্ট্রের মধ্যে বহু সম্পর্ক থাকে এবং বহু দুঃসম্পর্ক থাকে, যেগুলি তারা মেলায়। হাত মেলানোর মধ্যে দিয়ে কিছু প্রমাণিত হয় না। যেমন এই হাত মেলানোর ফলে কি ভারত পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ বন্ধ হয়ে যাবে? কাশ্মীর নিয়ে তাদের মধ্যে যে ঝামেলা আছে সেটা শেষ হয়ে যাবে? তারা যে একাধিক যুদ্ধ করেছে সেই যুদ্ধের বিষয়গুলি মীমাংসিত হয়ে যাবে? কিন্তু আপনি এটা জানবেন যে তাদের মধ্যে আমদানি রপ্তানি অব্যাহত আছে এবং তারা একে অন্যের কাছ থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু করছে, এবং সেখানে কোনো বিধিনিষেধ নাই, কেউ বাধাও দিচ্ছে না। এটি কেন, কিভাবে হয়? মানে আমি যুদ্ধ করছি কিন্তু আমি আর সবকিছুই ঠিকঠাক করছি, এটি কি? কিছু জিনিস হচ্ছে কিরকম আমি আপনাকে বলি। যেমন ধরেন, পাশাপাশি বাড়িতে ছেলে মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু তাল গাছ নিয়ে একটা লড়াই ছিল কাজ সীমানার মধ্যে, এটা কিন্তু শেষ হয় না। জামাই ওই বাড়িতে গেলে বলে যে তাল গাছটা কিন্তু তোমার বাবার না আমার। আর এটি আমাদের দেখি, আমরা উভয় দেশের ক্ষেত্রেও কি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক ভারতের যতটুকু, তার চেয়ে অনেক বেশি সাংস্কৃতিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে তাদের খাবার প্রায় একই ধরনের, অধিকাংশ লোকের তাদের চালচলন একই রকম, পোশাক একই রকম, এবং মাইগ্রেটেড অনেক সম্পর্ক আছে। হিন্দি গান বলতে আমরা যেটা শুনি, ওগুলো আসলে অর্ধেকের বেশি উর্দু ভাষা দিয়ে, ফার্সি ভাষা দিয়ে সাজানো। আপনি যে ধুম ছবির মধ্যে মালাম মালাম গান হয়, এটা তো ফার্সি। নামিদানম বলে, এটা ফার্সি। এবং তার মধ্যে আপনি দেখবেন যে প্রচুর উর্দু গান আছে। নাগমা শব্দ, নাগমা তো উর্দু, নাগমা তো হিন্দি না। হ্যাঁ, এক পেয়ার কা নাগমা হয়, নাগমা তো উর্দু শব্দ। তো অতএব ভারত আর পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক এবং তাদের ভৌগোলিক সম্পর্ক অনেক বেশি আমাদের চাইতে। এবং তারা যুদ্ধ করে, ব্যাপারটা হতে পারে তারা যুদ্ধ করে, কিন্তু তাদের মধ্যে আসা যাওয়া অনেক বেশি। তাদের সমস্ত সিঙ্গার, যাদেরকে আপনারা চিনেন, যে রাহাত ফতে আলী খান, আতিফ আসলাম, এরা হিন্দি ছবিতে গান গেয়ে পপুলার হয়েছে, পাকিস্তানি ছবিতে গান গেয়ে না। তো এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে এসে হাত মেলানোর ফলে একটা বিরাট কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে, সেটা হওয়ার সম্ভাবনা নাই। দুইটা দেশেরই পরমাণু শক্তি রয়েছে, দুইটা দেশের মধ্যে সমান সমান লড়াই আছে, এবং এরা একটুখানি শোল্ডার ব্রাশিং করে, দেখা হলে পরে একজন আরেকজনকে, রাগবিতে একটা কথা আছে, ইউ সেল দ্য বল, তো দে সেল দ্য বল অ্যান্ড দেন দে ডজ ইচ আদার, বুঝছেন? একটু ধোকা দেয়, তারপরে একজন আরেকজনের গোলে শুট করে, তারপরে আবার আপনি দেখবেন যে বিভিন্ন সময় সীমান্তে তারা একসঙ্গে আনন্দ উৎসবও করে। অতএব আমরা এটার মধ্যে না জড়ানোই ভালো। আমাদের চিন্তা করা উচিত ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কি হবে, কার সাথে ব্যবসা হবে, কার সাথে হবে না, কার কাছ থেকে পেঁয়াজ কিনবো আর কার কাছ থেকে কিসমিস, এটা আমাদের চিন্তা করতে হবে। কার কাছ থেকে তুলা কিনবো, কার কাছ থেকে গম, আর কার কাছ থেকে শাড়ি কিনবো, আর কার কাছ থেকে সুতা, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের স্বার্থ আমাদেরকে দেখতে হবে। যেই কারণে আমি বলি, এটা চমৎকার একটা স্লোগান আমরা পেয়েছি এবার, সবার আগে বাংলাদেশ। আমি বিএনপির পক্ষে না, কিন্তু বাংলাদেশ ফার্স্ট, এটা কিন্তু হওয়া উচিত সকল দলের কাছে। Why are we bothering about a relationship between two nation who have disputes and feuds between each other? যাদের
মধ্যে দীর্ঘ সময়ের বিবাদ বিসম্বাদ, তাদের মধ্যে হাত মিলানোতে আমাদের কি আসে যায়, আর তারা একজন একজনকে ল্যাঙ্গুয়েজ দিলে আমাদের কি আসে যায়, আমাদের সাথে এই দুজনের কি সম্পর্ক, এটা বিবেচনা করা উচিত। এবং সেই বিবেচনা আমি কারোর মধ্যে দেখি না। এটা একটা মজার ব্যাপার, সেই বিবেচনা খুবই কম আমাদের। তখন আমাদের মুরগির গলা নিয়ে খুব উৎপাত শুরু হয়। সেইটি কি আসলে কি সামনে আসার কোনো আমি একটা বিষয় মজার দেখছেন প্রশ্ন যে বাংলাদেশের সঙ্গে? আমি একটা মজার প্রশ্ন করি, ভাইজান তো এখানে আছেন, এই যে এনসিপি রাজনাথ আব্দুল্লাহ বলেছেন যে মুরগির গলা ইয়ে করবেন, সাত সিস্টার সেভেন সিস্টারকে কি জানি করে ফেলবেন। আরেকজন ছাত্র নেতাকে আমি দেখেছি যাদের সঙ্গে তাদের সম্ভবত রাজনৈতিক সম্পর্ক আছে, ইউরেনিয়াম, কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কি জানি একটা করবে। আপনারা কি এই পজিশনকে সমর্থন করেন, এই সাতটা সিস্টারকে ইয়ে করবেন এবং এই যে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে কিছু একটা বানাবেন, এটাকে আপনাদের দল সমর্থন করে? আমি জানি না, কিন্তু এগুলো যারা বলে তাদেরকে তো জোটে নেওয়া হয়েছে এবং তারা আছে। এখন মনে করেন এই সরকার তৈরি হলো, ঐক্যের সরকারের অংশ মনে করেন আছে, তাদের একজন মন্ত্রী হয়েছে, মন্ত্রী সাহেব যদি গিয়ে বলে কুলাউড়ার ইউরেনিয়াম দিয়ে দিবে অথবা এই সেভেন সিস্টার নিয়ে কিছু একটা করবে, তখন কি এটা দায়িত্ব জামাত ইসলাম নিবে? এটা কিন্তু আমার, এই জন্য আমি ভোটার হিসেবে খুব কনফিউজড। আমি একটা দলকে ভোট দিতে চাই এবং আমি মনে করি ভোটারদের এই সুযোগ না দেওয়াটা ভোটারদের সঙ্গে একটা অন্যায় করা। ভোটারদেরকে অপশন দেওয়া উচিত, সবাই দাঁড়াবে সমানে সমানে এবং তারপরে দেখবে কাকে ভোটাররা নেয় এবং কাকে নেয় না। এবং সেইটা না নেওয়ার ফলে জানেন ভোটাররা অপশন পায় না। আমাদের গণভোটটা এরকম হয়েছে, 4টা প্রশ্নে একটা ভোট, ওরকম 4টা দল একটা ভোট। এটা তো হওয়া উচিত না। জি, তুষার ভাই আপনার কাছে আমি আবারও আসবো। আমি এই পর্যায়ে মাহফুজ ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি জামায়াত নেতার একটি বক্তব্য উল্লেখ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান বলেছেন, আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায় দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায় দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন, আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগল্লা মানে আগের জামায়াত মনে করিয়েন না, এখনকার জামায়াত অনেক শক্তিশালী। মাহফুজ ভাই, আপনি তার এই বক্তব্যকে কিভাবে দেখছেন? আসলে সব আওয়ামী লীগের লোকজন জামায়াতে চলে যাবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে লতিফুর রহমান আপনি যার কথা বললেন রেফারেন্স আমার সাথে সেটা দেখি নাই, আপনি বলছেন এখন আমার ইয়েতে আসছে, তো এটা আমি অবশ্যই খোঁজ নিব। অবশ্যই ওনার এই বক্তব্যের সাথে আমি একমত না এবং এটা আমরা সমর্থন করি না। কিন্তু কথা হচ্ছে যে এটা যে এখন উনি বলছে এরকম না, এর আগে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার এলাকায় তিনি বলেছেন যে আপনারা আসেন, আমরা দায়িত্ব নিব, আমরা সব মামলা থেকে আপনাদেরকে খালাস দিব বা যা যা বলার বলেছেন। পরেও যদি স্টেটমেন্ট দিয়েছেন যে না, এটা বলেন নাই। কিন্তু এটা মানে যারা বলেন অবশ্যই তাদেরকে ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং দলীয় অবস্থান খেয়াল করা উচিত এবং এইভাবে বলা উচিত না। অপরাধী যে হবে তাকে শাস্তি পাওয়ার সেই ব্যবস্থা করতে হবে, মানে সস্তা রাজনীতি করা উচিত নয় বলে আমি মনে করি এবং অবশ্যই সংগঠন সেটা করবেন। আর আমরা যে কথাগুলো আসছিল যে আসলে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক বা কূটনৈতিক যে সম্পর্ক, এখন বিষয়টা হচ্ছে যে আমরা বৃহৎ একটা প্রতিবেশী রাষ্ট্র আমরা তাদেরকে অবশ্যই আমরা ভালো একটা সম্পর্ক থাকা উচিত বা সুসম্পর্ক থাকা উচিত, কিন্তু সেটা আসলে ভারত অনেক ক্ষেত্রে মানে মেনটেন করতে পারে না বা করে না। এখানে আধিপত্যবাদ বা বড় ভাই সুলভ একটা আচরণ বা হচ্ছে যে সবসময় চিপে ধরার যে রাজনীতি, এটা হলে আসলে সম্পর্ক থাকে না। আপনি দেখেন দক্ষিণ এশিয়াতে, সাউথ এশিয়াতে আপনার ভারতের সাথে অন্যান্য রাষ্ট্রগুলোর সম্পর্ক একদম হিন্দু রাষ্ট্র 100%, নেপালের সাথে তাদের সম্পর্ক কি, বা শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক কি, মালদ্বীপের সাথে, মানে তাদের এই যে একঘরে হয়ে যাওয়া কি কারণে? সব জায়গায় কূটনৈতিক যে ফেলিউর, ডিপ্লোম্যাটিক যে ফেলিউরটা, এটা কেন? কারণ হচ্ছে তারা ওই যে সুসম্পর্ক রেখে যেটা তাকে স্বীকৃতি দেয়া, মর্যাদা দেয়া, সেটা না করে তারা একটা বড় ভাই সুলভ একটা আধিপত্যবাদ একটা চাপাই দেয়া, তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আগামীতে কি সেই পরিবর্তনটা দেখতে পাবো? না, আমরা আশা করি, আমরা আশা করি অবশ্যই আমাদের সরকার যদি গঠিত হয় ইনশাল্লাহ সেরকম একটা লক্ষণ আপনারা দেখবেন, যেখানে একটা ভারসাম্য থাকবে, ব্যালেন্স থাকবে, ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। এখানে কারো উপর পরিপূর্ণ নির্ভরশীলতা বা নিজের দাসত্ববোধ সেটা থাকবে না। সম্পর্ক সবার সাথে আমাদের সুসম্পর্ক, মানে আমাদের ফ্রেন্ডশিপ টু অল,
ম্যালিস টু নান, যেটা আমাদের কূটনীতির যেটা এটা একদম মূল থিম, সেটা অবশ্যই ফলো করা দরকার। এবং আমার দেশের স্বার্থে, জাতির স্বার্থে যেটা দরকার, যার সাথে যতটুকু দ্বারা, তুষার ভাই ঠিকই বলেছেন, কার কাছ থেকে পেঁয়াজ আনবো, কার কাছ থেকে আমি তুলা আনবো, সেটা কিসমিস নিয়ে আসবো। যার কাছ থেকে আমার যেটা আনলে সুবিধা হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, আমরা সেটা করবো। এবং আমার ইন্টারনাল যেই আমাদের যেই কলকারখানাগুলো আছে সেগুলো যেন লাভজনক হয়, সেটা যেন আমাদের সেই শিল্পগুলো যেন বেঁচে থাকে, সেটা যেন কারো কারণে যেন ধ্বংস না হয়ে যায়, আমার দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই হওয়া উচিত আমাদের রাজনীতি এবং কূটনীতি। এবং এই ক্ষেত্রে এখন দেখেন ভারতের যে গত 17 বছর যে রাজনীতি কূটনীতিটা করেছে, একটা দলের সাথে তারা হচ্ছে যে কূটনীতি করেছে, রাজনীতি করেছে, কিন্তু হচ্ছে যে একটা দেশের সাথে করে নাই, আওয়ামী লীগের সাথে তারা সবকিছু করেছে। এবং সেই সময় আমাদের ভারতের আপনারা দেখেছেন কিভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে, যে কে আসলো না, রাজনীতি এটা নির্বাচনে কোনো ম্যাটার না, সেটা তাদের ইন্টারনাল বিষয়, আমরা এখানে কিছু বলবো না। এখন কিন্তু তাদের সেই শব্দটা নাই, এখন বলেন যে না, সবাইকে আসতে হবে, না হলে হবে না, আমরা সবার অংশগ্রহণ চাই। তাহলে এই কথা কিন্তু তাদের এই স্ট্যান্ডটা কিন্তু গত 17 বছর থাকলে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের আজকে এই অবস্থা হতো না, বা বাংলাদেশের এই অবস্থা হতো না, সেটা কিন্তু তারা করেন নাই। এবং আজকে দেখেন যে ভারতের বাংলাদেশের যারা অপরাধী, যারা ফাঁসির আদেশপ্রাপ্ত, তাদেরকে তারা কিন্তু আশ্রয় দিয়ে যাচ্ছে, অথচ তাদের সাথে আমাদের কিন্তু কি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে, তো তারা তো সেটা মেনটেন করছেন না, এবং সেটাকে তারা অ্যাভয়েড করে তাদেরকে অপরাধীদেরকে আশ্রয় দিচ্ছেন। যদি একটা দেশ যদি এভাবে অপরাধীদেরকে আশ্রয় দিতে থাকে, আর আপনি যদি বলেন যে বন্ধুত্বের জন্য হাত বাড়াইছেন, তাহলে তো এটা হলো না, আপনার বাস্তবে কাজের সাথে আপনার কথার সাথে মিললো না। তাহলে আপনাকে অবশ্যই সেই জায়গাগুলো আপনাকে কোনো একটা দলের সাথে অন্ধ সম্পর্ক না করে একটা দেশের সাথে সম্পর্ক করা উচিত, জনগণের সাথে সম্পর্ক করা উচিত। এবং সেটা যদি করে, তাহলে অবশ্যই বন্ধু হিসেবে বা প্রতিবেশী হিসেবে বা আমাদের 71 সালে মুক্তিযুদ্ধের স্বাধীনতায় সহযোগিতা করেছেন হিসেবে আমরা তাদেরকে সেভাবে আমরা সম্পর্ক করতে পারি। কিন্তু আমি তো আমার মাথা বিক্রি করে দিয়ে, আমার সম্মান মর্যাদা সব কিছু ধুলায় মিশিয়ে দিয়ে, তাহলে তো আমার সার্বভৌমত্ব বলতে আর কিছু থাকে না। সে জায়গাটাকে অবশ্যই আমাদের যারা সরকারে এখন আছেন বা যারা ভবিষ্যতে আসবেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমাদের সরকার জামাত ইসলামী আপনারা জানেন যেটা এটা নিয়ে কাজ করছেন এবং করবেন ইনশাআল্লাহ। জি, মাহফুজ ভাই, আর আপনাকে একটা পয়েন্ট বলে ভাই, যেটা বলছেন যে চিকেন নেক বা ইয়ার ব্যাপারে, যে হ্যাঁ, যিনি বক্তব্য দিয়েছেন এটা তার দায়িত্ব এবং তিনি এটা করবেন। আবার সরকারে আসলে যে সবকিছু যে সে নির্ধারণ করবে এটা তো না, সেখানে তো সে একটা ইয়ে হতে পারে। এই বক্তব্যকে কি আপনারা সমর্থন না, করেন? অবশ্যই সমর্থন করি না, অবশ্যই সমর্থন করি। আমরা পরিষ্কার আপনার বক্তব্য জানতে পেলাম। আরেকটি ছোট্ট একটু বক্তব্য আপনার কাছ থেকে জানতে চাই। ইসলামী দলগুলোর সঙ্গে যে সমঝোতার বিষয়টি নিয়ে আমরা অনেক দিন ধরেই আলোচনা শুনছি, সেখানে আসলে ইসলামী আন্দোলন বা অন্যান্য দলগুলোর সঙ্গে সমঝোতাটা আসলে কোন পর্যায়ে আছে এখন? আমরা মাঝখানে শুনেছিলাম একটু অসন্তোষ তারা প্রকাশ করেছেন আসন নিয়ে। যে আসলে এটা জোটে কিছু সুবিধা অসুবিধা থাকে, আপনি জানেন। আমাদের আমাদের আসন হলো 300টা, তো এখন 12টা দলের সবারই তো প্রার্থী আছে, এতদিন কাজ করছে মাঠে ময়দানে, এবং সেখানে গিয়ে তখন উইনিং সিচুয়েশন, যারা জরিপের ভিত্তিতে যারা যেখানে বিজয়ী হবে সম্ভাব্য তাদেরকেই আসন দেওয়া হবে, এই ভিত্তিতে ঐক্যটা হয়েছে। এবং তারপরে তো সবাই যেহেতু দলের স্বার্থ আছে, সবাই চাইবে যে কিভাবে বেশ ইয়াটা পাওয়া যায়, অংশটা নেওয়া যায়, সেটার জন্য একটা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা থাকবে, সেটা আছে। কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত যে সবাই আর সমঝোতার ভিত্তিতে নমিনেশন সাবমিট করেছে, এখন নমিনেশন যাচাই বাছাই হবে, প্রত্যাহার হবে, সেই পর্যন্ত সময় আছে। এবং আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সবাই মিলেই একটা ওয়ান বাক্স যে নীতি, যে সেই নীতিতে সামনে দিয়ে অগ্রসর হবে এবং জামাত ইসলামীর নেতৃত্বে আগামী দিনে সরকার গঠিত হবে, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ। সেটি হয়তো খুব অল্প দিনের মধ্যে আমরা দেখতে পারবো। বিষয়টা আমি শেষ করবো তুষার ভাইকে দিয়ে। তুষার ভাই, সব আওয়ামী লীগের লোকজনকে ডাকতেছে তুমি আসো, সব দলই আসলে আওয়ামী লীগ কোন দিকে যাবে? বিএনপিতে যাবে, জামায়াতে যাবে, না জাতীয় পার্টি যাবে? সবাই আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করছে কেন? কারণ এই যে জরিপগুলি হয়েছে না, এই জরিপের মধ্যে আপনি দেখবেন অধিকাংশ জরিপে 50% বেশি ভোটার হয় বলেছে তারা কাকে ভোট দিবে বলবে না, অথবা তারা বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে, অথবা বলেছে যে তারা এখনো পর্যন্ত ডিসাইড করে নাই। একদল বলেছে বলবো না, একদল বলেছে ডিসাইড করি না, আর একদল বলেছে আওয়ামী লীগকে ভোট দিবে। এবং আওয়ামী লীগের পার্সেন্টেজ খুব একটা কম না। সাধারণত এই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে 2-3% ভোটারও যদি উল্টো দিকে ঘুরে, তাহলে কিন্তু ভোটের ডিসিশন চেঞ্জ হয়। বাংলাদেশের অতীতের যেগুলি ভালো নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি, সেই সব জায়গাতে আমরা দেখেছি 500 থেকে 5000 ভোটের মধ্যে অধিকাংশ সিট ডিসাইডেড হয়েছে। অল্প কিছু সিটে অনেক বড় ভোটার ডিফারেন্স হয়। তাহলে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভোটার একটা বড় ফ্যাক্টর কিন্তু এই নির্বাচনে।
তারা যদি ভোট কেন্দ্রে আসতে পারে এবং এসে ভোট দেয়, তারা যাদেরকে ভোট দিবে তাদের জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন তারা কি সংঘবদ্ধভাবে ভোট দিবে নাকি তারা ব্যক্তির সিদ্ধান্তে ভোট দিবে, এইটা তো ডিসাইডেড না। তারা কি কোনোখান থেকে আদেশ আসলে দিবে, তা তো না। ফলে এই জায়গাতে একটা ধোঁয়াশা আছে, এবং যে কারণে যারা পলিটিশিয়ান, যারা রাজনীতি করে, তারা কিন্তু এই ভোটটাকে নিজের জায়গায় নেওয়ার চেষ্টা করছে ব্যক্তিগত জনপ্রিয়তা অথবা ব্যক্তিগত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে। বাংলাদেশের রাজনীতি যেখানেই যাক, মনে করেন যে পটিয়াতে এটা হবে না, আমি আছি ভাই, এটা বলার চেষ্টা করছে। হাতিয়া আমরা বলতে পারি, ধরেন হাতিয়াতে হবে না, পটিয়াতে হবে না, কিংবা ধরেন দেলদুয়ারে হবে না। আমি কোনো র্যান্ডমলি বলছি, ওই জায়গাতে এগুলো বলা হয়েছে, ব্যাপারটা সেটা না। এটা তারা কেন করছেন? কারণ তারা জানেন যে লোকালি ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে হয়তো এই ধরনের ভোট আছে, এবং তারা বলার চেষ্টা করছেন যে আমাদের কাছে যদি আসো তাহলে তোমাদের ঘর বাড়ি ভাঙবে না, তোমাদেরকে ভুয়া মামলা দিবে না, তোমাদেরকে জেলখানায় যদি আটকে থাকে, যারা অন্যায়ভাবে আটকে আছো ছাড়িয়ে আনবে, এগুলো বলার চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে উল্টা প্রশ্ন, এই যে বেইনসাফি কাজগুলি করা হয়েছে, এগুলো তারা হতে দিয়েছেন কেন? যারা এটা হতে দিয়েছে তারা যদি বলে আমরা জিতলে হতে দিব না, তাহলে বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? যে এটা করবে সে আগেই করতো, সেটা বিএনপি হলেও করতো, আওয়ামী লীগ হলেও করতো, জামাত হলেও করতো। যার এই আচরণ করার কথা যে নিজের এলাকায় সে ভুয়া মামলা হতে দিবে না, বা ভুয়া মামলা হলে পরে তাকে বের করে আনবে, তাইলে এই গত 18 মাসে সে তদবির করে তাদেরকে বের করে আনতো। আমাকে জিতালে পরে আমি তোমাকে বের করে নিয়ে আসবো, এর মানে হচ্ছে জিতলে পরে উনি ক্ষমতা এক্সারসাইজ করবেন। আমরা তো ক্ষমতা এক্সারসাইজ করা কোনো নেতাকে আগামীতে দেখতে চাই না। আইনকে আইনের গতিতে চলতে দিবেন। ভুয়া মামলা যদি ভুয়া হয় ওইখানে নাক গলাবেন না, ভুয়া তো ভুয়া প্রমাণিত হবে। অথবা আপনি বলবেন আমি জিতি বা হারি, ভুয়া মামলা তুলে নেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। গুড সামারিটান বা সৎ নাগরিক বা সৎ ব্যক্তির কাজ কি? আপনি আওয়ামী লীগ, বিএনপি না জামাত না জাতীয় পার্টি দেখার কথা না। আপনার নামে যদি একটা মিথ্যা বলা হয়, আপনাকে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আপনি বলবেন যে এটা মিথ্যা এবং এই মিথ্যার বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন। সেটা না করে আপনি কি বলছেন জানেন? এই বিষয়টাকে ভোটের একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, যে আমাকে জিতাও তাহলে তোমাদেরকে বাড়িতে নিয়ে আসবো, আর আমাকে যদি না জিতাও তাহলে কিন্তু কি হবে আমি জানি না। কেন আপনি জানবেন না? আপনি এলাকা থাকবেন না নেতা ভাই, আপনি এলাকার মানুষ না। আপনার লোকের উপর যদি অন্যায় নির্যাতন হয় আপনি সেটা প্রিভেন্ট করতে যাবেন না। না আমাকে ভোট দিলে আগে আমারে জিতাও, এই আগে আমারে জিতাও পলিসির থেকে আমাদের এই রাজনীতিকে বের হয়ে আসতে হবে। এবং সেটা যদি না আসে তাহলে এই সমস্ত যে ঐক্য হচ্ছে না, এগুলো একটা আদর্শিক ঐক্য না, এগুলো সম্পূর্ণভাবে লোভের ঐক্য, লাভের ঐক্য। এগুলো সব হচ্ছে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করার লক্ষ্যে ঐক্য। সরকারই কি আসলে মানে যেতে হবেই যদি দেশের ভালো করতে হয়? মোটেও না। আপনি যদি রাইট পয়েন্টে কথা বলেন তাহলে দেশের ভালো হয়। না জিতলেও তো আপনি বিরোধী দল। আপনি যদি সরকারে যেতে না পারেন, আপনি না জিতেন এবং আপনি যদি হেরেই যান, সব আসনে হেরে গেলেন মনে করেন, তাহলে কি আপনি বিরোধী দল না? আপনি রাজপথের বিরোধী দল। এবং সেই জায়গাতে যে দলটা স্ট্রংলি অবস্থান নিতে পারবে, আমি মনে করি সেই রকম দলই ভবিষ্যতে বিরোধী দলে হয়তো কেউ যেতে চায় না, এটি হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। কারণ ভাই এমপি হতে চায় সবাই, বিরোধী টিরোধীর ব্যাপার না। সবাই এমপি হতে চায় কেন জানেন? এই লাইসেন্স, পারমিট, এইটা সেইটা টাকা খরচ করে ইলেকশন করে, সেই টাকাটা তুলে আনার ব্যবস্থা। আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর ভবিষ্যতে কোন একটা জায়গায় দিয়ে দেবেন, এটা বলে আমি শেষ করি। এই যে হলফনামা এবং বিভিন্ন যে ইনকামের ঘোষণা দেওয়া হয়েছে, আমি জাকিরকেই বলছি, কোন একটা অনুষ্ঠানে আপনি আলোচনাটা করেন, সেটা হচ্ছে এই যে এত হলফনামা, ইনকামের স্টেটমেন্ট বা কার কয় লাখ টাকা বলা হয়েছে, আপনি মনে করেন এগুলো সত্য? যে আমাকে শেষ করতে হবে নিশ্চয়ই।